প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমেস্টার ইতিহাস মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, প্রাচীন ভারতের ভূমির মালিকানা কেমন ছিল? উত্তর: আদি বৈদিক যুগে জমিতে গোষ্ঠী মালিকানা প্রচলিত ছিল। পরবর্তী বৈদিক যুগে জমিতে ব্যক্তিগত মালিকানার প্রচলন শুরু হয়। ভূমির মালিকানার প্রশ্ন ভারতের অর্থনৈতিক ইতিহাসের অন্যতম বিতর্কিত বিষয়। সেক্ষেত্রে তিনটি প্রসঙ্গ সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতভেদ বর্তমান। সেগুলি হল গোষ্ঠীগত মালিকানা, ব্যক্তিগত মালিকানা, রাজকীয় মালিকানা। ভারতবর্ষের মতো বিরাট উপমহাদেশে যেখানে বিভিন্নতা ও বৈচিত্র্যতা এবং জনজীবনে অসম বিকাশ একটা বরাবরের ব্যাপার, সেখানে কোনো সুনির্দিষ্ট জমির মালিকানা বিধি অন্বেষণ করতে যাওয়া বৃথা। জমি সাধারণ মানুষের যেমন জীবিকা অর্জনের প্রধান অবলম্বন ছিল, তেমনি রাষ্ট্রের কাছেও এটি ছিল আয়ের উৎস। উত্তর ভারতের অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক। হেমচন্দ্র রায়চৌধুরী এবং উপেন্দ্রনাথ ঘোষাল মনে করেন, সে যুগে বাস্তু ও আবাদি জমি ব্যক্তিগত মালিকানাধীন ছিল, কিন্তু পশুচারণ ভূমির ওপর ছিল গোষ্ঠী মালিকানা ও সর্বসাধারণের কর্তৃত্ব। দামোদর ধর্মানন্দ কোশাম্বী আবার মনে করেন, জমি গোষ্ঠীর সম্পত্তি ছিল, ব্যক্তি বা পরিবারের অধীন ছিল না। পরবর্তীকালে রাজা তত্ত্বগতভাবে জমির মালিক হলেও জমিতে ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠিত হয়। রাজা তার প্রজাদের মধ্যে জমি বণ্টন করতেন, তবে তাকে বিশ বা সভার অনুমতি নিতে হতো। ক্রমশ রাজার অধিকার ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোষ্ঠীগত মালিকানা ধারণার অবক্ষয় লক্ষ্য করা যায়। ইন্ডিকা ও অর্থশাস্ত্রের তুলনামূলক আলোচনা থেকে মনে হয়, মৌর্য যুগে রাজা রাজ্যের সব জমির মালিক ছিলেন না। রাজার মালিকানাধীন কিছু খাস জমি ছিল অবশ্যই। অর্থশাস্ত্রে এ ধরনের জমিকে বলা হতো সীতা। এই খাস জমি ছাড়াও পতিত অকর্ষিত জমি, বনাঞ্চল, নতুন জনপদ, খনি ও খনিজ সম্পদ, সেচ প্রকল্প, গোচারণ ভূমির ওপর রাজার এক বিশেষ কর্তৃত্ব ছিল। তবে সীতা যে অর্থে রাজকীয় সম্পত্তি, সে অর্থে রাজকীয় সম্পদ ছিল না। এগুলি ছিল সরকারি বা রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পত্তিতে রাজার নিরঙ্কুশ অধিকার ছিল না। কাত্যায়ন স্মৃতির 16 ও 17 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে, রাজা ভূস্বামী ও উৎপন্ন ফসলের 1/4 অধিকারী। কাত্যায়ন অবশ্য স্বীকার করেছেন, যেহেতু মানুষ ভূমির ওপর বসবাস করে, সেহেতু তাকেও জমির মালিক বলা চলে। সুতরাং কাত্যায়ন জমির ওপর রাজার অধিকারকে স্বীকার করেননি। পরবর্তী বৈদিক যুগে প্রশাসনিক ও সামরিক ব্যয় নির্বাহের জন্য যে নিয়মিত কর আদায় হতো তাকে বলা হতো বলি। বলি ঋগ্বৈদিক যুগেও ছিল, কিন্তু তখন এটি ছিল এক ধরনের স্বেচ্ছাকর। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের সম্ভবত বলি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। অথর্ববেদে উল্লেখ করা হয়েছে, বলির পরিমাণ ছিল উৎপন্ন ফসলের 1/16। মৌর্য যুগে আবার রাজস্বের বেশিরভাগটাই ভাগ থেকে সংগৃহীত হতো। এই ভাগ তখন ছিল প্রজার জমিতে উৎপন্ন ফসলে রাজার প্রাপ্য ভাগ। সাধারণত ফসলের 1/6, 1/4 বা কখনো বিশেষ ক্ষেত্রে 1/8 অংশ ভাগরূপে সংগ্রহ করা হতো। এ সময় বলি ছাড়াও ভাগের অতিরিক্ত একটি শস্য ভাগ যা প্রজাদের দিতে হতো। তবে সম্ভবত বলি বাধ্যতামূলক কর। ভাগ ও বলি ছাড়াও ছিল সীতা, যা রাজার খাস জমিতে নিয়োজিত কৃষক শ্রমিকদের কাছ থেকে আদায় করা হতো। প্রসঙ্গত উল্লেখ্য যে, জৈন ন্যায়ধর্মখাও নামক গ্রন্থে কৃষি শ্রমিক নিয়োগের উল্লেখ আছে। শ্রেষ্ঠী অনাথপিণ্ডিক কর্তৃক অন্য ব্যক্তির নিকট থেকে জেতবন নামক বিখ্যাত উদ্যান ক্রয় ও বুদ্ধকে উপহার প্রদানের বিখ্যাত কাহিনী থেকে ভূমির ব্যক্তিগত মালিকানা এবং তা বিক্রয়, হস্তান্তর ও দানের অধিকারের প্রমাণ পাওয়া যায়।